Once you choose hope, anything's possible, said Christopher Reeve. ওয়েলকাম টু আলাপি আসর। একজন নতুন গেস্টকে নিয়ে একটা নতুন এপিসোডে আমি রঞ্জিনী আপনাদের সঙ্গে। আই হোপ এভরিবডি ইজ কিপিং ওয়েল অ্যান্ড সেফ। আজকে আমার যিনি গেস্ট, শি ইজ আ লার্নিং স্পেশালিস্ট অ্যান্ড ট্রেনার। শি ইজ ওয়ার্কিং ইন দিস ফিল্ড ফর লাস্ট 25 years. How was her journey and experiences? সবটাই জেনে নেব তার মুখে। তিনি এমন একজন মানুষ সবসময় বলতে পছন্দ করেন, আমি খুব ভালো আছি। We would like to explore how she has turned everything possible. কার কথা বলছি? চলুন দেখে নেওয়া যাক। Please welcome Sripriya Bhaumik. থ্যাংক ইউ সো মাচ আমাকে তোমাদের এই অসাধারণ শোতে ইনক্লুড করার জন্য। রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট। We are honored, Sripriya দি। আমি জানি আমরা সবাই দেখছি তুমি কত ব্যস্ত রয়েছো এই ইয়ার 2020-তে। একদম একটা ডিফারেন্ট আমাদের ভাবে কাছে এসছে এই ইয়ার, কিন্তু তুমি যে তার মধ্যে আমাদের আলাপি আসরে টাইম দিয়েছো, ইটস সাচ আ প্লেজার। থ্যাংক ইউ সো মাচ। আগেই জিজ্ঞেস করবো, এই বছরটা তোমাকে কেমন রেখেছে? স্ট্রেঞ্জ, ভেরি ডিফারেন্ট, বাট ইন আ ওয়ে আই থিঙ্ক শুনতে অবাক লাগলেও আমি পার্সোনালি আই প্রবাবলি নিডেড দিস পোস্ট ব্রেক। কারণ এত বছর ধরে ওই হ্যামস্টার হুইলের মতো কন্টিনিউয়াসলি দৌড়ে গেছিলাম and always craved যে মানে there needs to be something to force me to take some rest, যে without feeling guilty, যে আমি দেরি করে উঠছি, গিল্ট নেই যে আমার রিপোর্ট লেখা হয়নি বা আমার লেসন প্ল্যান করা হয়নি বা এটা হয়নি সেটা হয়নি, but because the entire world is going through the same crisis, so we were all in the same boat. So in a way কিছুটা হলেও মানে আমাকে বুস্ট আপ করতে বা চার্জ আপ করতে I needed this forced break. Fortunately যে সুস্থভাবে ব্রেকটা নিতে পেরেছি, বা আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের মধ্যেও কয়েকজন was affected, but they came out of it finally. So a mixed thing, but yeah, it's strange. অনেক নতুন জিনিস শিখছি, নতুন এক্সপেরিমেন্ট করছি, নতুন ভাবনা চিন্তা করছি। I think this has helped me to think out of the box, act out of the box, and যে জিনিসগুলো করবো না ভেবেছিলাম বা ভাবতাম যে it's not going to work, it's working. So yeah, rediscovered myself. আর এখানে আমি আমার ভিউয়ার্সদের ডেফিনেটলি মেনশন করব, তোমার সাথে যখন কথা হয়েছিল, দ্য ফার্স্ট থিং আই আস্কড, কেমন আছো? অ্যান্ড আমি ভালো আছি। দ্যাট ইজ দ্য ভেরি পজিটিভ। আমার অনেক সময় এই বছরে আমরা প্রথমে আমাদের মন খারাপটাই নিয়ে আসি বোধহয়, বাট ইউ আর সাচ এ পজিটিভ পার্সন। আমার তখনই খুব ভালো লেগেছিল যে দের ইজ সামথিং ভেরি ভেরি, দের ইজ এ পজিটিভ ভাইবস। আজকে সবকিছু নিয়ে আমরা এই আলাপচারিতা করব, কিন্তু আমার ভীষণভাবে যেটা তোমাকে এক্ষুনি জিজ্ঞেস করতে ইচ্ছে করছে সুপ্রিয়াদি, তোমার নেচার অফ ওয়ার্ক ইজ ভেরি ডিফারেন্ট and it's kind of a very creative part as well, যেটা প্রত্যেক সময়। তো কিভাবে এই প্যান্ডেমিক তোমাকে and তোমার নেচার অফ ওয়ার্ক কে এফেক্ট করেছে? হ্যাঁ, আমার ফিল্ড which is children, working with children and adults, young adults with special educational needs, those are really vulnerable, ওদের নিয়ে তো আমার কাজ। তো আমাকে প্যান্ডেমিকের সময় একটা নতুন ভাবে আমি পুরো জিনিসটাকে দেখেছি, চিনেছি, বুঝেছি, ফিল করেছি। বাচ্চাদের ক্ষেত্রে তারা স্কুল মিস করছে, তাদের সাপোর্ট নেই, তারা তো অনেকটা পিছিয়ে যাবে, অনেকটা পিছিয়ে গেছে, তাদের মেন্টাল হেলথের একটা কন্ডিশন, এরকম অনেক কিছু যেরকম হয়েছে
সেরকম আমার কিছু বাচ্চা যাদের সাথে আমি কাজ করছি, তারা আবার একটা কথা বলেছে যে দে আর অ্যাকচুয়ালি কোয়াইট হ্যাপি যে তাদেরকে দৌড়তে হচ্ছে না, স্কুলের ওই স্ট্রেসটা তাদের নিতে হচ্ছে না, সবার সাথে ওই যেটা র্যাট রেসের মধ্যে ওরা পড়ে গেছে সেটা ওরা এনজয় করছে, বাড়িতে আছে, নিজের মতো করে শিখতে পারছে, সেটাও একটা পজিটিভ। হ্যাঁ, বন্ধু বান্ধবকে মিস করেছে, কিন্তু আবার দ্য সেম টাইম ওদের কাছে একটা জিনিস শুনলাম যে অ্যাটলিস্ট আই এম নট গেটিং বুলিড ইন স্কুল ফর বিং ঠিক। ইট ব্রোক মাই হার্ট, বাট অ্যাটলিস্ট আমি জানি না, মানে সবকিছুর মধ্যে পজিটিভ আছে যেরকম আমার ওই বাচ্চারা আমাকে প্রতিটা মুহূর্তে ওটা শেখায় যে হাউ টু স্টে পজিটিভ, ইউ অলওয়েজ হ্যাভ টু ফাইন্ড সামথিং গুড অ্যান্ড sail through it. So I think এই জিনিসটা আমাকে খুব মানে আমার আমার মেন্টাল ইয়েটাকে চেঞ্জ করতে খুব সাহায্য করেছে, যে ওটা আমার চিন্তা বাচ্চাদেরকে নিয়ে, বাট ইয়া, and I'm sure everything works out at the end and everything happens for a reason. There's always light at the end of the tunnel. As we always say, after year 2020, this world will be a different place to live actually. Absolutely, absolutely. মানে অনেক So জিনিস ভেবেছিলাম যে করতে পারবো না, মানে আমারই মেন্টাল ব্লক ছিল যে অনলাইন আমি কি করে বাচ্চাদের ইন্টারভেনশন দেব। ইটস হার্ড ওয়ার্ক, but very different. But again, you have to think out of the box. And আমার বাচ্চারাই আমাকে বলছে মিস এটা করতে পারি, মিস ওটা করতে পারি, and they are guiding me through preparing my resources. So it's fun. I'm learning new things. আমরা সব গল্পটা, সব জার্নিটাই আজকে তোমার থেকে শুনে নেব, কিন্তু যখন স্কুলের কথা হচ্ছে তখন চলে যেতে ইচ্ছে করছে তোমার স্কুল লাইফে, তোমার ছোটবেলায় কিরকম ছিল সেই দিনগুলো। আমাদের স্কুল লাইফ তো অনেক ডিফারেন্ট ছিল, আমাদের তো আর ফেসবুক কে বন্ধুর কমেন্টের ওপরে বন্ধুত্ব ডিপেন্ড করতো না, টিফিন শেয়ারিং এর ওপরে ডিপেন্ড করতো। তো আমার স্কুল লাইফের এক্সপিরিয়েন্স খুব মিক্সড, আমার যেরকম প্রচন্ড ভালো মেমোরিজ আছে সেরকম ততোধিক খারাপ মেমোরিজও আছে। আমার জীবনের কিছু টিচার আমাকে শিখিয়েছে যে কি করে একজন টিচার একটা বাচ্চার জীবনকে পাল্টে দিতে পারে, আবার কিছু টিচার আমাকে সব থেকে দামি জিনিস শিখিয়েছে যে what not to do as a teacher, what not to say as a teacher. সো আই থিঙ্ক ওগুলো তো একটা জিনিস যে মানে আমার প্রফেশনের সাথে কি করে স্কুল এফেক্ট করছে, বাট বন্ধু বান্ধব আজও যোগাযোগ আছে। আর আমাদের তো মানে অদ্ভুত ব্যাপার, আমরা যখন স্কুলে ছিলাম, আমরা যখন ক্লাস 7, 6, 7, 8, 9 ওই ইয়ারটাতে আমাদের যে ইয়ার গ্রুপটা ছিল স্কুলের সব থেকে দুষ্টু ইয়ার গ্রুপ ছিল, এবং মানে আমাদের একটা কীর্তিকলাপ আজকালকার দিনে বাচ্চারা করলে তারা হয়তো মানে স্কুল থেকে বেরিয়ে যেত, বা তাদের মানে প্রচুর ধরনের সোশ্যাল ইমোশন মানে অনেক বিহেভিয়ার ডিফিকাল্টিজ এর কথা হয়তো উঠতো, কিন্তু তখনকার টিচার হবে ভেরি ডিফারেন্ট অ্যান্ড লাইফ ওয়াজ ভেরি ডিফারেন্ট। তো এবং অদ্ভুত ব্যাপার তার মধ্যে আমাদের ম্যাক্সিমামই মানে আমরা যারা দুষ্টু ছিলাম, মানে পড়াশোনা তো করে ভালো ছিলাম না, তারা আইদার টিচিং প্রফেশনে আছে, নয় তারা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, মানে বিভিন্ন ধরনের মানে বাচ্চাদের সাথে কাজ করার ফিল্ডেই তারা রয়ে গেছে। ইনফ্যাক্ট আমাদের একজন টিচার আমাকে প্রথম অনেক বছর পরে যখন দেখা হয়েছে এদেশে এসে, উনি বলছে তো কি করছো তুমি এখন? আমি অ্যাকচুয়ালি কেমব্রিজ একটা কলেজের স্পেশাল নিডস হেড অফ দ্য ডিপার্টমেন্ট। আর মিসের মুখটা দেখে আমার এখনো মনে আছে যে দ্য শক অন হার ফেস, যে তুমি টিচার। আমিও হেসে ফেলেছি, উনিও হেসে ফেলেছেন, যে তোদের ব্যাপারটা কি, তোমাদের তো হোল ইয়ার গ্রুপই দেখি ফাইনালি টিচার হিসেবে করছো। তো যাই হোক, আর প্রচুর মজার মজার স্কুল বাসের মেমোরিজ, লাঞ্চ ব্রেক, খেলাধুলো, তখন তো আর কম্পিউটার গেম ছিল না। তোমাকে ইন্টারাপ্ট করে বলছি, শুধু এরকম বললে হবে না যে প্রচুর প্রচুর, আমাদের একটু একটু এক্সাম্পল দিয়ে বলতে হবে যে কিরকম ছিল। একটা দুটো আচ্ছা, একটা দুটো বলতে পারি যেটা আমি আমার বন্ধু মানে আমার স্টুডেন্টদের সাথে সবসময় শেয়ার করি। সেটা হচ্ছে যে মানে এরকম অনেক দুষ্টুমি তো ছিল। তো আমি আর আমার যে বেস্ট ফ্রেন্ড, আমাদের সংস্কৃত ক্লাসে মেইন স্থান ছিল হচ্ছে টিচারের পাশে দাঁড়ানো। তো ক্লাসে ঢুকে টিচার ফার্স্টে বলতো যে শ্রীপ্রিয়া সুদেশনা বলার সাথে আমরা পাশে গিয়ে দাঁড়িয়ে পড়তাম, কারণ মানে ওনার কোনোই আশা ছিল না আমাদের থেকে। আমি আমার মনে আছে সংস্কৃতের ট্রান্সলেশন লিখেছিলাম, দ্য চাইল্ড ইজ হ্যাপি সিইং দ্য মুন, যেটা সংস্কৃত লিখেছিলাম নরস্য থানা চন্দ্রং বৎসতি অতীব খুশি। তো এরকম একটা বিভৎস সেন্টেন্স পড়ার পরে মিস আমাকে একটাই কথা বলেছিলেন যে মাগো তুমি আর যাই করো সংস্কৃত পড়ার কথা কোনোদিনও ভেবো না। তো
এরকম তো অনেক আছে। সে ক্লাসে সালমান খানের পোস্টার ম্যাগ, জানি না তোমরা দেখেছো কিনা, আমাদের বেলায় ছিল সে পোস্টার ম্যাগ পাওয়া যেত। সে পোস্টারের ভেতরে ম্যাগাজিন, অনেক ফোল্ডে খুললে বড় পোস্টার হতো, ভেতরে সব ম্যাগাজিন থাকতো। সেটা স্কুলে নিয়ে যাওয়া হয়েছে। এবার কোনোভাবে টিচার জেনে গেছে যে সামবডি ইজ ক্যারিং সামথিং ফিল্মি, তো সেটা টিচার ব্যাক সার্চ করবে। তো ফ্রন্ট রো থেকে ব্যাক সার্চ করতে শুরু করা হয়েছে। সেই ওটা মানে ওটা পেছনে পাসিং দ্য পার্সেলের মতো পেছনে থেকেছে, টিচার ব্যাক সার্চ করতে থেকেছে, ওটা পেছনে থেকেছে টেবিলের নিচ থেকে করে। ফাইনালি যখন টিচার পেছনে গেছে, ওটা আবার সামনে যার ব্যাগ দিয়ে শুরু হয়েছিল তার কাছে চলে এসেছে। সো হোল, এবার পুরোটা হয়ে যাওয়ার পর ওটা তার মধ্যে সাট করে টিচারের ডায়াসের নিচে ওটা ঢুকে গেল। তো টিচারও খুঁজে পেলো না কোথায় গেল সলমান খানের পোস্টার ম্যাগ, মানে ওনার কাছে মানে প্রমাণ ছিল যে আছে, কিন্তু প্রমাণ জোগাড় করতে পারলেন না। সো হোল ক্লাস উই ইউজ টু অ্যাক্ট অ্যাজ এ ইউনিট। তো এরকম প্রচুর ঘটনা আছে, মানে আরো কিছু বলবো না কারণ টিচার তো মানে আমার মনে হচ্ছে আজকে তোমার ওই টিচার যদি দেখেন, আজকে জানতে পারবেন কোথায় গেল পোস্টারটা সেদিন গেছিল। আই থিঙ্ক মানে আমরা ওনাদের যতটা মেয়ে ভাবতাম ওনারা তো তা নয়। সেই এরকম অনেক ঘটনা আছে। হোলি হোলি টিচার জানে যে ক্লাসে হোলিতে আবির আনা হয়েছে, খেলা হয়নি, আনা হয়েছে, কিন্তু কোথায় আছে কেউ খুঁজে পেত না। সে কোথায় লুকোনো হয়েছিল আজকে সিক্রেটটা বলবো না, সেটা এখনো আমাদের একটা বিশাল, আজ এত বছর পরেও আমাদের ওই 8C-র একটা সিক্রেট যে কোথায় হোলির রং লুকোনো হয়েছিল। তো আই ক্যান রিয়েলি সি অন ইওর ফেস যে কত এক্সাইটেড হয়ে যাচ্ছে এই গল্পগুলো বলতে, এন্ড ভেরি ইনোভেটিভ। তো মানে কমপ্লেন হতো যে ওই বাসে বাচ্চারা দুষ্টুমি করেছে, আর আমাদের বাস ড্রাইভার সুভাষদা ছিল আমাদের রক্ষা কবচ। হেড টিচার সুভাষদাকে বলে যাচ্ছে ওরা কি করেছে, সুভাষ বলে কিছু করলে আমি তো আপনাকে বলবোই, ওরা কিচ্ছু করে না। তো আমাদের বাস ড্রাইভার সুভাষদা ছিল রক্ষা কবচ। মানে বহু বছর পরে স্কুল ছাড়ার পরে রাস্তায় আমি বাসের জন্য দাঁড়িয়েছি, সুভাষদা দেখতে পেয়ে বাস থামিয়ে আমাকে লিফট দিয়েছে যে চল তোকে ওখানে নামিয়ে দিচ্ছি। সো মানে দ্যাট ওয়াজ গুড টাইম, গুড মেমোরিজ। তখন তো আর এই ইউ হ্যাভ টু প্রুভ ইউর সেলফ ইনোসেন্ট, আদারওয়াইজ ইউর এ ক্রিমিনাল কনসেপ্ট ছিল না। সো ইট ওয়াজ কোথায় ডিফারেন্ট। গিয়ে একটা হিউম্যান টু হিউম্যান রিলেশন ডেভেলপ করতো, বন্ড ডেভেলপ করতো। চলে যাব, তুমি কোন মুহূর্তে ভাবলে, বিকজ ইউ আর অ্যাকচুয়ালি ডুইং আ ভেরি নাইস, ভেরি ভেরি অ্যাবসলিউটলি অ্যামেজিং জব, আর তোমার খুব স্পেশালাইজড ফিল্ড। 25 years, wow, that's a long journey. Not So it's like silver jubilee. অ্যাকচুয়ালি So কোন পুরো মোমেন্ট? ওই শুরুটা বলো যে কিভাবে হলো। আমি তখন ক্লাস 12-এ সবে উঠেছি, আর তখন অব্দি আমি জানতাম যে আই উইল বি ফলোইং আমার বাবার ফুটস্টেপ, কেরিয়ার ইনটু অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং। সো আই ওয়াজ প্রিটি মাচ শিওর যে দ্যাটস হোয়াট আই এম গোইং টু ডু। তো এবারে আমি বালিগঞ্জ শিক্ষা সদনে পড়তাম, তো ওখান থেকে আমার এডুকেশন ছিল অ্যাজ এ সাবজেক্ট, এন্ড আই লাভড ইট। এডুকেশন এন্ড সাইকোলজি আমার খুব ফেভারিট সাবজেক্ট ছিল। তো আমি, আমাদের তখন ওই কোনো প্র্যাকটিক্যাল ছিল না এডুকেশনে বলে, আমাদের মিস, আমাদের নিউট্রিশন যারা করে তাদের কত প্র্যাকটিক্যাল আছে, আমাদের কিছু নেই। সো মিস আমাদেরকে, মিসেস রত্নাবলী ঘোষ, যিনি আমার লাইফে মানে আমার মায়ের পরেই ওনার স্থান, মানে মার সাথে প্যারালালি অলমোস্ট বলা যেতে পারে। তো উনি আমাদেরকে হোল ক্লাসকে নিয়ে গেলেন রিচ গল্ফ গ্রিনে একটা স্পেশাল নিড স্কুল। তো আমরা তো সবাই গেছি। স্কুল বাস থেকে নেমে যখন ঢুকছি, আমার এখনো মানে আই স্টিল লিভ থ্রু দ্যাট মোমেন্ট। একটা বাচ্চা ছিল, আই থিঙ্ক ওর নাম রুমা ছিল, ডাউন সিনড্রোম, আর ওর পুরো মুখের একটা দিক পোড়া ছিল। অ্যান্ড মানে somehow many people used to get scared looking at her. তো ও বেরিয়ে এসেছে, এসে আমাকে দেখে একটা হাসি দিল। ওকে, আর ওই হাসিটা দেখে আমি, জানো তুমি টম এন্ড জেরি দেখেছো তো? টম এন্ড জেরিতে দেখবে টম যখন খুব জোরে ব্যথা ব্যথা পায় বা কিছু হয়, ওর কান দিয়ে ওর ধোঁয়ার মতো আত্মা বেরিয়ে যায়। তো টম দেখে যে ও এখানে দাঁড়িয়ে আছে, বাট প্যারালালি আরেকটা জায়গায় আরেকটা কিছু হচ্ছে। সো ওই যে একটা মানে ইউর স্প্লিট ইন্টু টু, ইউর সোল অ্যান্ড ইউর ফিজিক্যাল প্রেজেন্স, দ্যাট ওয়াজ দ্য ফিলিং আই হ্যাড। অ্যান্ড আই কুড ফিল যে আমি একটা মানে আমার কান দিয়ে কিছুটা বেরিয়ে গেল, and I'm melting. And it was a eerie feeling যে I knew that this is my call, and that's it. তারপরে আর কোনো মানে I can't say anything more যে কেন আমি এই ফিল্ডে কাজ করি। ওই যে আমি এখনো when I look back or when I talk about it, I can still see that incident right in front of my eyes.
মানে ইটস লাইক ওই ফিল্মে ফ্ল্যাশব্যাক দেখানোর মতো আমার কাছে ওই জিনিসটা ইজ অ্যাজ রিয়েল। আই ক্যান স্টিল ফিল দ্যাট হোল ফিলিং, যে আমি দেখছি যে আমি দূর থেকে দাঁড়িয়ে আছি আর ওটা হচ্ছে ঘটনাটা, এন্ড আই নো দ্যাট হ্যাঁ দিস ইজ ওয়্যার আই বিলং, দিস ইজ হোয়াট আই এম মেন্ট টু ডু, ইউ ফাইন্ড ইউর কলিং। তো তারপরে তো হয়ে গেল, আমি বাড়িতে এন্ড আই ডিসাইডেড যে দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু ডু। তখন আমার বাবা মা আমাকে বলেন যে খুব ভালো কথা, তুমি যদি করতে চাও কোনো প্রবলেম নেই, বাট মেক শিওর যে তুমি ইউ নো হোয়াট ইউ আর গেটিং ইট, কারণ ইটস নট অ্যান ইজি থিং টু ডু। তো তারপরে 12 এর আমার উচ্চ মাধ্যমিক হয়ে যাওয়ার পরে আই স্টার্টেড ওয়ার্কিং এজ এ ভলেন্টিয়ার। তো ওদের একটা ওই অ্যানুয়াল ফাংশন হবে, তারপরে স্পেশাল অলিম্পিক্স এর ট্রেনিং, তো আমি স্টার্টেড হেল্পিং দেম আউট ডিউরিং দোজ টাইম উচ্চ মাধ্যমিকের পরে। অ্যান্ড আই ফিল যে আমি তো আর কিছু করতেই চাই না। আর তারপরে যখন আমার মানে ডিগ্রি করার টাইম আসলো, আমি গোখলে, প্রেসি, যাদবপুর, ব্রেবন সব জায়গাতে বিভিন্ন সাবজেক্টের মাই ফার্স্ট চয়েসে পেয়ে গেছিলাম, বাট আই অপটেড ফর এডুকেশন অনার্স ইন লোরেটো, কারণ আমি এডুকেশনটা আমার প্রচন্ড ভালো লাগে পড়তে, মানে অ্যাজ আ সাবজেক্ট আই লাভড ইট, এডুকেশন এন্ড সাইকোলজি। আর লোরেটোতে আমার যাওয়ার মেইন কারণ ছিল দুটো, একটা হচ্ছে যে ওখানে থার্সডে ছুটি থাকতো, তো আমি থার্সডে আই কুড স্টিল ওয়ার্ক এজ এ ভলেন্টিয়ার। সো আমার একটা এক্সট্রা টাইম, মানে আমাকে উইকেন্ড, মানে ইট উড গিভ মি যে চান্স, আমাকে একটা কলকাতার খুব ফেমাস স্কুলে আমি সেই সময় গেছিলাম, স্পেশাল স্কুলে, যে আমাকে যে ভলেন্টিয়ার হওয়ার চান্স দেয়, তারা আমাকে ওখান থেকে বের করে দিয়েছিল, যে না 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 আমরা এন্টারটেন করি না, আমি নাম নিচ্ছি না, বাট রিচ অ্যাকসেপ্টেড মি উইথ ওপেন হার্ট। তো তারপরে আমি ওখানে থার্সডে করে ভলেন্টিয়ার হতে শুরু করলাম, এন্ড দেন মাই জার্নি স্টার্টেড। আর সেকেন্ড কারণ ছিল যে লোরেটোতে মানে ইট ওয়াজ I don't know, I liked the vibe there. The whole thing was very, মানে ওই আমি আমার যেরকম উচাটন মন, আমি অন্য জায়গায় গেলে হয়তো ক্লাসে কম, বাইরে আড্ডা মারতাম বেশি, কিন্তু এখানে একটা ওই যে স্ট্রাকচার থিঙ্কিং, স্ট্রাকচার ওয়েটা, ইট ওয়ার্কস বেটার ফর মি। তো ফোর্সড ডিসিপ্লিন, দুটো কারণ মিলিয়ে মেইনলি থার্সডে ছুটি ছিল বলে, এন্ড দ্যাটস হাউ মাই জার্নি স্টার্টেড। ব্রিলিয়েন্ট, এত সুন্দর করে তুমি এক্সপ্লেন করলে, অ্যান্ড ইট সিমস লাইক তুমি কোয়াইট ফোকাসড ছিলে, অ্যান্ড তাও এখনো আমরা সেটাই দেখতে পাই, হোয়াট ইউ ওয়ান্ট, ইউ লাইক টু ডু দ্যাট থিং। ইউ আমার আর আমার এন্টারটেইনমেন্ট, প্রফেশন, প্যাশন, এভরিথিং ইজ স্পেশাল নিডস, মানে দিস ইজ ওয়ান থিং আই ক্যান ডু ফর 24/7। তাই জন্যই বোধহয় আজকে এত মানুষ তোমার দ্বারা এত সাপোর্ট পাচ্ছে, অ্যান্ড এত ইনোভেটিভ ওয়েতে তুমি করছো। আমরা সব পুরোটাতেই আসবো। একটু আমার মনে হচ্ছে একটা খুব তোমার একটা মেমোরেবল তোমরা শেয়ার করলে আমাদের সাথে। ঠিক চলে আসি একটু 25 ইয়ার্স পরে, এর মধ্যে কি এরকম কোনো ইন্সপিরেশনাল কিংবা কোনো ইনসিডেন্ট যেটা একদম মন ছুঁয়ে গেছে? আমার প্রত্যেকটা স্টুডেন্ট আমার ইন্সপিরেশন। আমার প্রত্যেক, তুমি আমাকে বাড়িতে কোথায় কোন মশলা আছে জিজ্ঞেস করে আমি তোমাকে বলতে পারবো না, কিন্তু তুমি আমাকে, আমি আজ অব্দি যতগুলো স্টুডেন্টকে পড়িয়েছি প্রত্যেকের নাম, কি নিড, তাদের লাস্ট কি কাজ করিয়েছি, এভরিথিং আমি তোমাকে একদম মানে মুখস্থ বলে দেবো। আর আমি যেটা, মানে আমার যেটা সব থেকে বড় পাওয়া হচ্ছে যে আমি যখন আমার নিজের এই কনসাল্টিং ওয়ার্কটা শুরু করলাম, আমার সব থেকে বড় সাপোর্ট ছিল হচ্ছে আমার সব এক্স স্টুডেন্ট আর তাদের প্যারেন্টসরা। মানে দে ডিড এভরিথিং টু সাপোর্ট মি, সে রিসোর্স এনে দেওয়া থেকে শুরু করে বলার সাথে সাথে তোমার টেস্টিমোনিয়াল দেওয়া বা হোয়াট এভার দে কুড ডু, দে ডিড। আমার একটা জার্মান স্টুডেন্ট, সে সিভিয়ারলি ডিসলেক্সিক, তার সাথে প্রচুর কাজ টাজ করে সে এখন মাস্টার্স করেছে ফটোগ্রাফিতে, অ্যান্ড হি ইজ আ ফটো জার্নালিস্ট অ্যান্ড হি ইজ ডুইং রিয়েলি ওয়েল। তো যখন ওর বই, অ্যান্ড হি ইজ অলসো পাবলিশড এ বুক, তো ওর বইয়ের প্রুফ রিডিং করতে আমার কাছে এসেছে। মানে আমি ফটোগ্রাফি বা জার্নালিজমের কিছুই বুঝি না, বাট ওর বইয়ের প্রুফ রিডিং করা। আমার আরেক স্টুডেন্ট, ইরানিয়ান স্টুডেন্ট ছিল, ও ও এখন পিএইচডি কমপ্লিট করলো। ও ওরও মাইল্ড ডিসলেক্সিয়া ছিল, আর প্লাস অ্যাংজাইটি ছিল সিভিয়ার। তো ওকে আমি ফাইনালি বললাম যে তোর মাস্টার্স এর অ্যাপ্লিকেশন অব্দি আমি দেখেছি বাবা, এরপরে আমাকে তো ডেসার্টেশন পড়তে বলিস না। তো এরকম এই যে মানে দে স্টিল কাম ব্যাক টু মি, অ্যান্ড বা একটা বাচ্চা, যাকে বাচ্চা না, একটা ইয়াং লেডি, বলবো 18 ইয়ার্স ওল্ড ছিল, ওকে একদিন এসে আমার কাছে ওর জীবনে প্রচুর দুঃখের কাহিনী ডিসক্লোজ করেছিল। অ্যান্ড ওয়েন আই আস্কড যে কেন তুমি আমাকে বলছো, আমি তো তোমাকে পড়াইও না, ইউ ডোন্ট নো মি, ও আমাকে বললো যে ইউ আর দ্য অনলি পার্সন ইন মাই লাইফ হু হ্যাজ আস্কড মি আর ইউ ওকে, অ্যান্ড দোজ সর্ট অফ থিংস রিয়েলি টাচড মি, অ্যান্ড মানে
gave me the boost to keep on going and doing it. And it's amazing. মানে তো ওদের এটা না বলে বোঝানো যাবে না। ওই অফস্টেট টফস্টেট ওরা স্ট্যাটিস্টিক্যাল ডেটা চায় যে এদের প্রোগ্রেস স্ট্যাটিস্টিক্যাল ডেটা, বাট I wish there was something to measure their smile and their progress like anything else other than their academic progress. So yeah. I think this is beyond theoretical guidelines and strategies and everything. It is so much, again, human to human touch. So you need to know the child you're working with. You need to know the family. If you don't know the child, if you don't know the family, তুমি কিচ্ছু করতে পারবে না। মানে আমি ওই অফ দ্য শেলফ ইন্টারভেনশন এনে চালালাম, that means I'm assuming that this is going to work with the child. So you're taking away the child's need factor out of context. So মানে it's very, মানে আমি ওইভাবে কাজ করতে পারি না, that's me. আমি ঠিক এই জায়গাতেই আসবো শ্রীপ্রিয়াদি, যখন একটা চাইল্ড একটা ফ্যামিলিতে এলো, সো সেখান থেকে পেরেন্টস এর ভীষণ ইম্পর্টেন্ট রোল থাকে। এট দ্য টাইম আমি দেখেছি খুব নার্ভাস থাকে যারা নতুন প্যারেন্টিং স্টার্ট করছে। সেখানে যদি স্পেশাল নিডস দরকার হয়, আমাদের সবাইকে বলো যে কি করে, ইটস আ ভেরি 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 ডিফিকাল্ট সিচুয়েশন আমার মনে হয়, কিন্তু কি করে হ্যান্ডেল করবে এরকম একটা। It's a difficult situation, it's a difficult journey, no doubt about it. But the thing is that it's absolutely parents এর প্রথম কথাটা যেটা মনে রাখতে হবে যে সেটা হচ্ছে যে if you don't fight for your child, nobody else will. Don't depend on anybody else to do it. Do a favor on them. এই যে এদের জন্য চ্যারিটি, মানে লোকের একটা মনে প্রচন্ড বড় দুঃখ উঠলো, কাট দ্যাট আউট। কারণ তোমার বাচ্চা, তোমার রেসপন্সিবিলিটি, ইউ হ্যাভ টু ফাইট ইট। নিজেকে এম্পাওয়ার করো, নো ইয়োর রাইটস, ফাইট ফর ইয়োর চাইল্ডস রাইট, সিক হেল্প। আর সব থেকে বড় কথা হচ্ছে যে যখন when I'm asking for seeking professional advice, বি ভেরি মাইন্ডফুল। যে অনেক প্যারেন্টকে আমি দেখেছি যে 10 জনের কাছ থেকে 10টা অ্যাডভাইস নিচ্ছে, গুগল করছে, অমুকের শালির, দেওরের, ননদের, অমুকের তসুক, পাড়া পুতো সবার কাছ থেকে আইডিয়া নিচ্ছে, ওর এটা কাজ করেছে তাহলে এটা তোমার ছেলেরও বা মেয়েরও কাজ করবে। ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। ইউ হ্যাভ টু নো দ্য চাইল্ড। প্রফেশনাল জাজমেন্টটাতে যাও, যে প্রফেশনাল একজনকে বা দুজনকে তুমি স্টিক করো, গিভ ইট টাইম, let the intervention, কারোর কাছে ম্যাজিক ওয়ান্ড নেই। ইফ ইউ হ্যাভ গট আ চাইল্ড উইথ ডিফিকাল্টি, উই ডোন্ট হ্যাভ আ ম্যাজিক ওয়ান্ড। যে মানে আমাদের অনেক সময় স্কুলের ম্যানেজমেন্ট বলো কি প্যারেন্ট বলো, ও কিছু হচ্ছে না। আমি যেটা বলছিলাম যে there is no like সবকিছু স্ট্যাটিস্টিক দিয়ে মেজার করা যায় না। গিভ ইট টাইম, বাট মেক শিওর দ্যাট ইউ আর অন টপ অফ ইট। ওয়ার্ক উইথ দ্য প্রফেশনাল, কারণ ওই 1 ঘন্টার ইন্টারভেনশন বাই প্রফেশনাল ইজ নট গোইং টু মেক এনি ডিফারেন্স। নো দ্য কন্ডিশন, নো দ্য ডিফিকাল্টি, ফাইন্ড আউট, think logically, and then do what needs to be done at home also. Do not only depend on an external person to do it for your child. তুমি ট্রেনিং এ যাও, know about it, empower yourself and do not give up. মানে আমাদের টেনশন, আমাদের স্ট্রেস, আমাদের ফিলিং অফ ইনসিকিউরিটি আমরা সেটা বাচ্চাদেরকে পাস অন করি। সো teach the child not to say I can't do it. Teach the child to say I have to work a bit harder to do it. Because once you say that, the mindset changes. And আমি আমার সব স্টুডেন্টদেরও বলি যে আমার ক্লাসে সবসময় দুটো রুল আছে। একটা হচ্ছে you can never say I can't do it, আর একটা হচ্ছে you have to smile. Smile না করলে ওরা পয়েন্ট পায়, which is something they don't like. And you can't say I can't do it. You have to say I need to work a bit harder on it. And once you know how much hard they have to work, but it's not about I can't do it or she or he can't do it. প্রত্যেকটা জিনিসে find out what your child can do, what your child's strengths are, and work on it. If you have faith on your child, the world will have faith on your child. It's more like we have to act on the situation rather than to react. Exactly. Take a call and also know your child. মানে প্রথমেই ওই মানে আমার বাচ্চার প্রচন্ড বিহেভিয়ার প্রবলেম, try to find out the cause. আর প্রথমেই যে লার্নিং ডিফিকাল্টি, বিহেভিয়ার প্রবলেম, ডোন্ট জাম্প ইনটু ইট, ফাইন্ড আন্ডারলাইং কজ। দিস ইজ মাই, এখন একদম আমার এটা মানে রিসার্চের একটা মেইন এরিয়া হচ্ছে আনডায়াগনোজড কন্ডিশনস, হাউ ইট এফেক্টস বিহেভিয়ার এন্ড মেন্টাল হেলথ। তো অনেক সময় বাচ্চারা ঠিক করে বসে না, নামে ডাক দেয় না, কথা শোনে না, কিন্তু কেউ কোনোদিনও এটা চেক করেনি যে ওকে কানে শুনতে পায়। কারণ আমরা ধরেই নিচ্ছি যে শুনতে পায়, আমরা ধরেই নিচ্ছি ও দেখতে পায়, বাট যারা চোখ
তুমি অপটিশিয়ান দেখিয়েছো, সে বলেছে চোখে পাওয়ার নেই, বাট দেয়ার ক্যান বি লটস অফ আনডায়াগনোজড কন্ডিশনস লাইক vision convergence issues, lazy eye. So there are lots of hidden disabilities যেটা স্ক্রিনিং এ ধরা পড়বে না. সো ইফ ইউ হ্যাভ গট কনসার্ন, বিফোর ইউ জাম্প অন টু কনক্লুশন যে আমার বাচ্চার এডিএইচডি আছে, আমার বাচ্চার এলএসডি আছে, আমার বাচ্চার এই আছে, মেক শিওর দ্যাট অল দিস এরিয়াস ইউ আর শিওর অফ, যে কারণ ইউ ডোন্ট ওয়ান্ট আ ফলস ডায়াগনোসিস. অনেক সময় দেখা গেছে যে ডিসলেক্সিয়ার ডায়াগনোসিস দিতে গিয়ে আমরা দেখেছি যে ও মাই গড, বাচ্চাটা অ্যাকচুয়ালি হিয়ারিং টেস্ট কোনোদিনও হয়নি. এবার যখন হিয়ারিং টেস্ট করাতে যাওয়া হয়, দেখা গেছে তার লো ফ্রিকোয়েন্সি হিয়ারিং লস আছে, তার মানে সে কিছু সাউন্ড তো শুনতেই পায় না. সো কোনো এরকম প্রিসাম্পশন না নিয়ে এগিয়ে যাওয়া, অ্যাজ আই সেড, লাইক rule out the physiological causes, then rule out the circumstantial causes, then move on to okay, but you have to be on top of it. Don't, if you have to pay for the service, pay for the service, because at the end of the day it's your child's life. রাইট, এখানেই বলবো একটু তুমি যদি ব্রিফলি আমাদের সবাইকে বলে দাও যে ডিফারেন্ট কাইন্ড অফ সিনড্রোমস, অ্যান্ড সেখানে ফ্যামিলি আইডেন্টিফাই করে কি করে ফার্স্ট স্টেপ নেবে। তুমি অনেকটা কভার করে দিয়েছো, বাট একটু সিনড্রোমস নিয়ে যদি বলো আমাদের। ধরো তুমি মানে আজকাল যেটা খুব মানে চট করে টিচাররা বলে দিচ্ছে মেবি হি অর শি ইজ ডিসলেক্সিক, যে ও রিডিং রাইটিং এ অনেক পিছিয়ে আছে, বাট দেয়ার ক্যান বি লটস অফ ইস্যুস. যদি দেখেন যে আপনার বাচ্চার মানে মোটর কোঅর্ডিনেশনে প্রবলেম আছে, মানে যখন এক্সপ্রেস করতে নিজেকে ভীষণ ভালো বলছে, কিন্তু যখন এটা পেপার অ্যান্ড পেনে লিখতে যাচ্ছে, ইট জাস্ট ডাজন্ট ট্রাভেল. সো অ্যান্ড ইউ হ্যাভ ট্রাইড ওয়ার্কিং, যে একটা ইন্টারভেনশন করানো হচ্ছে, try to find the reason. একটা ইনিশিয়াল স্ক্রিনিং বা কোনো একটা প্রফেশনাল অ্যাডভাইস নিন. স্কুল থেকে হ্যাঁ সবই ভালো করছে, কিন্তু মানে ক্লাসে একদম মন দেয় না. আচ্ছা, মন যে দিচ্ছে না, কেন দিচ্ছে না? টিচারকে জিজ্ঞেস করুন যে ও ক্লাসে কোথায় বসে, আপনার কি মনে হয় শুনতে পায়? এবং ওই মন দিচ্ছে না, প্রোগ্রেস করছে না, বিহেভিয়ার খুব ভালো, অনেক সময় মানে যাদের বিহেভিয়ার নিয়ে প্রবলেম আছে তাদেরটা অনেক বেশি ইজিলি আইডেন্টিফাইড হয়, কারণ তারা তাদেরকে রেফারটা আমরা মানে রেফারেলটা তাদের তাড়াতাড়ি হয়. ওয়ারাস ক্লাসে শান্ত বাচ্চা যে ক্লাসে কোনো কথা বলে না কিন্তু প্রোগ্রেসও করছে না, তাদের মানে ইফ অ্যাজ আ প্যারেন্ট ইউ হ্যাভ গট কনসার্ন, জাস্ট আস্ক দ্য কোয়েশ্চেন এন্ড ডিমান্ড অ্যান অ্যাসেসমেন্ট. একটা অ্যাসেসমেন্টের তো কোনো প্রবলেম নেই, কারণ অ্যাটলিস্ট ইউল নো ইউর চাইল্ড পোটেনশিয়াল. প্রথমে এডিএইচডি মেডিকেশন, অনেক জার্গনস আর অনেক মানে অনেক কিছু শুনতে পারবেন, বাট জাস্ট be very mindful about that. Have I looked at all the other probable issues and then move forward? But যেরকম ও তো ওরকমই, মানে অ্যাজ আ প্যারেন্ট আমরা অনেক কিছু ধরে নিই, ও আমার মেয়ে তো ওরকমই, বা আমার ছেলে তো ওরকমই, ও এরকমই, ওই ও এরকমই. আই এম নট সেইং আরেকজনের সাথে কম্পেয়ার করা, ও বাবা অমুকের বাচ্চা 10 পাতা লিখতে পারছে, আমার বাচ্চা 1 পাতা লিখছে না, 10 পাতা 1 পাতার এটা আমি বলছি না, বা গ্রেডসের কথা বলছি না. ask yourself, is it socially acceptable? যদি আপনি আজকে 5 বছরের বাচ্চা একটা জিনিস করতে, যেটা জেনারেলি 5 বছরের বাচ্চারা করতে পারে, আমি 5 বলবো না, অ্যাকচুয়ালি 5 ইজ টু আর্লি, 8 বছরে আমি আসছি, যে করতে পারে কিন্তু অ্যাকচুয়ালি ও করছে না, ইউ হ্যাভ গট ও এরকম, ও তো ওরকম ক্লামজিলি, একদম ক্লামজি, ও এখনো জুতো শুলেস বাঁধতে পারে না, বা ও কাঁটা চামচ দিয়ে খেতে পারে না, বা এটা করতে পারে না, ও বরাবরই এরকম, ওই বরাবরই এরকম করে জিনিসটাকে ডোন্ট রাশ ইট আন্ডার. ইফ ইউ হ্যাভ গট কনসার্ন যে যে এটা কি ওর ইমপ্রুভ করেছে না একই রকম ছোট থেকে রয়েছে, কারণ একটা তো প্রোগ্রেশন আছে. যদি ডেভেলপমেন্টাল মাইলস্টোন আপনার মনে হয় যে কোনো ইস্যুস আছে, সিক প্রফেশনাল অ্যাডভাইস, ডোন্ট রাশ ইট. ও তো এরকমই, কারণ ও তো এরকমই ক্যান কজ লটস অফ প্রবলেম ইন লেটার লাইফ. মানে এটা আমাদের অনেক বাচ্চার ক্ষেত্রে দেখেছি, ও কারোর সাথে মিশতে চায় না, ও মানে এত ইয়ে, ও এরকমই, ওই এরকমই ব্যাপারটাকে একটু রুল আউট করে, যে লুক ইনটু হোয়াট ইজ অ্যাকসেপ্টেবল. যেটা এটা 18-তে অ্যাকসেপ্টেবল হবে না, সেটা তো আমরা জেনারেলি 8 থেকে শেখাবার চেষ্টা করি. তো জাস্ট বি মাইন্ডফুল অফ হোয়াট ইজ অ্যাকসেপ্টেবল, হোয়াট ইজ নট, এন্ড ওয়ার্ক অন ইট. সামওয়্যার তুমি ফিজিক্যাল ডেভেলপমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ কগনিটিভ ডেভেলপমেন্ট, যেন এজ ওয়াইজ যেটা আমরা মোটামুটি দেখি, আমার আই এম শিওর পেরেন্টসরাও একটা স্টাডি করার চেষ্টা করে যে এজ ওয়াইজ ডেভেলপমেন্ট উইথ দ্য হেল্প অফ ডিফারেন্ট সোর্সেস, তো সেইটা কোথাও গিয়ে আমাদের মনে রাখতে হবে. হ্যাঁ, কিন্তু মানে সেটা আবার একটা ডেঞ্জারাস ট্রেট হচ্ছে যে আজকাল তো সবাই কম্পিটিশনের যুগে, তো সবাই মানে আমি জানি আজকাল একটা ট্রেন্ড চলছে যে সবাই 99% পাচ্ছে, কিন্তু সেটার কথাটাতে আমি আসছি না, যে মানে সবাইকে 11+ এক্সাম ক্র্যাক করে কিউই বয়েজে যেতে হবে না. সো প্রত্যেক বাচ্চা ইজ ইউনিক.
what your child, you know your child. Do not compare your child with somebody you know. Karan your child is not that child. Every child is unique. But there are certain things, if you think there is a delay, be careful. যে মানে আমাকে মানে মানে ঝাঁটা দিয়ে পেটিয়ে পেটিয়েলেও আমি 11 ক্লাস হয়তো ক্র্যাক করতে পারতাম না। But that's not my bent of mind. আমি এখানে একটু একটা জিনিস জিজ্ঞেস করবো, মোটিভেশন, হাউ ইট ওয়ার্কস ফর ডিফারেন্টলি এবলড চিলড্রেন। ইন্ট্রিনসিক মোটিভেশনটা ডেভেলপ করার আগে আমাদেরকে সব থেকে মানে যেটা দেখতে হয় ওদের জন্য, যে এক্সট্রিনসিক দিয়ে এসে তারপরে ইন্ট্রিনসিকের দিকে যেতে হয়। যে ওদের না, ওরা তো অনেক বেশি এফর্ট দেয় নিউরোটিপিক্যাল বাচ্চাদের থেকে, কিন্তু আমরা ভুলে যাই ওদের প্রেজ করতে। আমরা দেখলাম যে মানে 10টা সেন্টেন্স লিখেছে, মানে হয়তো 3 ঘন্টা, 10টা সেন্টেন্স অনেক সেন্টেন্স, হয়তো ধরলাম 5টা সেন্টেন্স লিখেছে প্রায় 2 ঘন্টার প্রচেষ্টাতে। আমরা ধরো যে মাত্র 5টা লিখলি 2 ঘন্টা লাগলো, কিন্তু ওই 2 ঘন্টাতে 5টা সেন্টেন্স লেখার পেছনে ওর কিন্তু কম্পেয়ার টু নিউরোটিপিক্যাল চাইল্ড হয়তো ও 10 ঘন্টার এফর্টটা দিয়েছে। এবারে rather than saying that, what you can do, you can keep the negative thought to yourself and set it up as a target. বাস বাহ কি সুন্দর সেন্টেন্সটা লিখেছো, বাহ। মানে ট্রাই টু ফাইন্ড আউট। মানে আমি একটা বাচ্চার সাথে আজকে কাজ করছিলাম, যার সাথে মানে 5 মাস আগে উই স্টার্টেড অফ লেটার সাউন্ড অ্যাসোসিয়েশন। সো সে আজকে ডিকটেশন, সেন্টেন্স ডিকটেশন করেছে 10টা সেন্টেন্স, এবং and it was with 100% accuracy. তো সেক্ষেত্রে মানে ওই 10টা সেন্টেন্স ডিকটেশন লিখতে ওর অ্যারাউন্ড 1 আওয়ার মতো লেগেছে। বাট দ্য থিং, যেটা হয়তো একটা নিউরোটিপিক্যাল চাইল্ড অফ that child's age would do it in like literally 5 minutes. It's not about the 45 minutes or 1 hour versus 5 minutes. It's about the effort the child has put in, the progress the child has made, and the effort on neat handwriting, letter formation, listening, processing the sound. So for somebody with severe dyslexia, actually being able to do this bit of work independently is a huge task. So that needs to be praised. নট দ্য ফ্যাক্ট দ্যাট ও 1 ঘন্টা লেগেছে ওর এই কাজটা করতে। সো এই জিনিসটা যখন ওদের মধ্যে, when they start seeing that positive, when they start reading that positive vibe from our body, then they tend to feel good. And often in school they don't see, টিচাররা বলুক চাই না বলুক, বন্ধুরা বলুক চাই না বলুক, আমার স্টুডেন্টরা they are very good at picking up the vibe of that child. I have to go for intervention. I can't do anything in class without help. I never complete my work. আমরা অনেক সময় ওদের কাজ কমপ্লিট রাখিনি। So they need to see that it has completed. There is a remark. They have completed something. So it's very important যে 10 দিন ধরে লাগুক কি 20 দিন ধরে লাগুক, but ওটা যে কমপ্লিট করেছে, কারণ 10 মাস পরে they'll forget যেটা 10 দিন লেগেছিল, but they'll see that they have completed something which is good. So that's how you build on their motivation. আমার কোথাও মনে হচ্ছে লাইক ফর অ্যাডাল্টস অ্যাজ ওয়েল, প্রেস তো খুব ভালো লাগে, কার না শুনতে ভালো লাগে। তো এক্স্যাক্টলি ফর চিলড্রেন, তাদেরও কোথাও গিয়ে অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড প্রেস করা। Absolutely. আজকে আমি যখন ওয়েবিনার, we look for likes and comments on our Facebook post. Absolute bang on. ওদের তো ফেসবুক, হোয়াটসঅ্যাপ, স্ন্যাপচ্যাট, টেলিগ্রাম, অমুক তসুক, ইনস্টাগ্রাম, এত কিছু আছে। আমরা ক্লাসে বুলিংটা যে স্কুলের মধ্যে ওইটুকু ফেস টু ফেসের মধ্যে ধরছি, বাট দে গেট ট্রোলড লাইক এনিথিং ফর বিং দ্য থিক কিড, ফর বিং দ্যাট চাইল্ড। তোর জন্য আমাদের ক্লাসকে ডিটেনশনে পেতে হলো, তোর জন্য। বাট সো দে আর অলওয়েজ গেটিং দ্য ব্লেম ফর মেনি থিং। আর ক্লাসে প্রচুর এরকম বাচ্চা থাকে যারা সাইলেন্টলি আগুনটা লাগিয়ে কেটে পড়ে, কারণ বিকজ দে আর একাডেমিক্যালি গুড, দে নেভার গেট কট। সো কেস খাচ্ছে বা পানিশমেন্ট পাচ্ছে আমার বাচ্চাগুলো। সো so they are used to being the punching bag. So yeah, but that's why we sorry, that's why we need to make sure that we recognize their effort. তারপরে কারেকশনে যাও, আগে এফর্টটাকে রেকগনাইজ করো, কারণ 90% ক্ষেত্রে আমরা এফর্টটা রেকগনাইজ করি না, আমরা কারেকশনে চলে যাই সোজা। রাইট। স্কুলে তো এরকম একটা এনভায়রনমেন্টের মধ্যে অনেক সময় পড়তে হয়, বুঝতে পারছি। আর তোমার আমি টিচিং মেথডসেও আসবো, কিন্তু তার আগে আমার মনে হচ্ছে বাড়িতে, বিকজ সিবলিংস হতেই পারে, সেখানেও একটা রিলেশনশিপ বন্ডিং ডেভেলপ করা খুব ইম্পর্টেন্ট। তুমি সেই নিয়ে কি বলতে চাইবে? আই থিঙ্ক এটা মানে প্যারেন্টাল রোল ইজ সো ইম্পর্টেন্ট।
পেরেন্টসদের মধ্যে দে নিড টু হ্যাভ আ ভেরি ক্লিয়ার কাট বাউন্ডারিজ, মানে যদি একজন বাচ্চা ব্রিলিয়েন্ট হয়, একজন বাচ্চা ইজ স্ট্রাগলিং, which often is the case, you need to make sure that you don't compare them openly. You don't say দেখ ও কিরকম করছে, বা মানে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ছোটজন হয়তো বেটার একাডেমিক্যালি দ্যান দা বড়, অ্যান্ড ছোটজন বড়টাকে হেল্প করছে। ওকে, একসাথে কাজ করো, মেবি ইউ ক্যান ক্রিয়েট সাম অ্যাক্টিভিটিস। ওয়ার্কিং প্যারেন্টসরা মাইছে আমাদের টাইম নেই, বাট সামওয়্যার ইউ হ্যাভ টু গেট দ্য টাইম আউট, কোথাও একটা ইউ হ্যাভ টু ডু ইট once a week also. If you can create an opportunity to do some activity which has got some learning experience for both of them, to do it together, যে দুজনে একসাথে একটা জিনিস করছে, কোন একটা বোর্ড গেম খেলছে বা কিছু একটা, so there are lots of things you can work on. মানে যদি কারো ফাইন মোটর স্কিলের ডিফিকাল্টি থাকে, both the kids can create something like a decorative piece for to be hanged on the wall. So create opportunities for them to do it together, and then when they're learning, keep that learning bit and whatever the difficulty bit separate. তোমার এটা কাজ, তুমি তোমার মতো করছো, so do not compare it in front of them or ask each. হ্যাঁ, একবার দুবার হেল্প করবে না কেন, করবে, নিশ্চয়ই করবে। ওকে কখনো অপরচুনিটি দেওয়া, এটা প্রত্যেকেরই স্ট্রেংথ থাকে। সো অ্যাজ আ প্যারেন্ট ইউ হ্যাভ টু ড্রাইভ ইট ইন দ্য রাইট ডিরেকশন। আর কোথাও গিয়ে কি যদি যে বড় ফ্যামিলিতে যে বাচ্চাটি বড় রয়েছে তাকে যদি রেসপন্সিবিলিটি দিয়ে দেওয়া যায় টু টেক কেয়ার অফ the the brother or the sister whomsoever is there, তাহলে কি কোথাও হেল্প হয় তোমার মনে হয়? দেখো, রেসপন্সিবিলিটি অলওয়েজ ওয়ার্কস, ইভেন ফর আ চাইল্ড উইথ স্পেশাল নিডস। ইফ ইউ গিভ দেম রেসপন্সিবিলিটি, ইউ নিড টু গিভ দেম রেসপন্সিবিলিটি। সবসময় যে মানে বিশাল কাজের রেসপন্সিবিলিটি দিতে হবে তার তো কোনো দরকার নেই। যেরকম ইফ ইউ হ্যাভ আ পেট, the child with special needs can have the responsibility of giving the water and the food. Right. কোথাও গিয়ে কাইন্ডনেস এন্ড কম্প্যাশন ডেভেলপ করবে, তাই না, যে দে এনজয় দ্য রেসপন্সিবিলিটি। কিছু না, ডিশওয়াশার লোড করা আনলোড করা, যে এটা তোমার দায়িত্ব, বা রোজ সকালে আচ্ছা তুমি আমাকে এটা মনে করিয়ে দেবে। সো you have to give them opportunities to be responsible, to make them feel that you are contributing member of the family and we value your contribution. কারণ often they feel যে সারাক্ষণ শুনছি আমি পারি না, rather than making it আমি পারি না, যে প্রত্যেকের একটা রেসপন্সিবিলিটি আছে and this is your responsibility. গাছে জল দাও, কি তুমি ডিশওয়াশার লোড করো আনলোড করো, ওয়াশিং মেশিনে কাপড় ঢোকো, যেটাই হোক না কেন একটা রেসপন্সিবিলিটি দাও প্রত্যেক দুটো বাচ্চাকে, and then they start seeing that we are equal. যে এটা এমন নয় যে মানে as a parent you have got the power to make the change, and if you don't change, if you don't do it for your child, nobody else would. রাইট, এই যেমন প্রথমেই বললে ইউ ডোন্ট লাইক আই কান্ট, সো অবভিয়াসলি উই হ্যাভ টু শিফট দ্যাট আই কান্ট, ইটস অলওয়েজ আই ক্যান। আই কান্ট আমার বাচ্চা অন্যের রেসপন্সিবিলিটি। আমি চলে যাব তোমার টিচিং মেথডস এ, এন্ড কিরকম তুমি প্রেফার করো আর কেন? এই রে, আমার টিচিং মেথড ভীষণ অ্যাজ আই সেড, যে আমি অনলাইন মানে আমি ওই অফ দ্য শেলফ ইন্টারভেনশন আমি ইউজ খুব কম করি। আই কিপ মাই সেলফ আপডেটেড অ্যাবাউট অল দ্য ইন্টারভেনশনস অ্যান্ড স্ট্র্যাটেজিজ অ্যান্ড এভরিথিং, অ্যান্ড দেন আই ইউজ ইট অ্যাজ পার দ্য চাইল্ডস নিড। মানে আমার জেনারেলি টিচিং মেথডে হচ্ছে আই ডেভেলপ রিসোর্সেস, ভেরি ফ্লুইড রিসোর্স, যে দ্যাট ক্যান বি ইউজড ইন এনি ফর্ম। মানে আমি এখন স্পেশালি যেরকম এখন অনলাইন যেহেতু করতে হচ্ছে, আমার তো ম্যাক্সিমামই ফিজিক্যাল রিসোর্সেস, তো সেগুলোকে ডিজিটাইজ করতে হচ্ছে। এখন অতগুলো তো ভার্সন করা যায় না, তো ধরো একটা আমি একটা সিম্পল দিচ্ছি, যে মানে ইফ আই এম ওয়ার্কিং উইথ আ চাইল্ড যার রিডিং এর ডিফিকাল্টি আছে, একটা মানে আমি এই মুহূর্তে যে কটা বাচ্চার সাথে কাজ করছি, একজন হ্যাজ গট এএসডি, তার ইনফারেন্সিয়াল কম্প্রিহেনশন এর ডিফিকাল্টি আছে, একজনের ডিসলেক্সিয়া, তো তার রিডিং এন্ড কম্প্রিহেনশন এর ডিফিকাল্টি আছে, একজনের স্পেলিং এর ডিফিকাল্টি আছে। সো আই হ্যাভ প্রিপেয়ার্ড a text which is kind of based on various topics, not like random, যেরকম একটা করেছি আমরা মার্কসের উপরে, তো ইজি রিড। তো যার রিডিং এর আছে তার কাজ হচ্ছে ওটাকে রিড করা, করে ওটা থেকে কোয়েশ্চেন স্ট্রাকচার করে আমাকে দেবে, and I will write the answer. So it kind of given him the role. So he has to read the text, develop the questions, I'll answer the questions, and he has to mark my work. So that way I can check যে ও কি জিনিসটা বুঝেছে, কোয়েশ্চেনটা ফর্ম করা ইজ a different way. সেম টেক্সটটাই আমি আবার আরেকটা বাচ্চার জন্য, ইট টেক্স আ লং টাইম টু প্রিপেয়ার ইট। ওর যেহেতু স্পেলিং এ একটা পার্টিকুলার প্যাটার্ন ও আইডেন্টিফাই করছে, ওই টেক্সটটাকে পড়ে
ওকে বিভিন্ন ধরনের ওই স্পেলিং প্যাটার্নটা খুঁজে বের করে করে ওটাকে হাইলাইট করে হি হ্যাজ টু মেক আ লিস্ট অফ দোজ ওয়ার্ডস। আর আরেকটা বাচ্চা যার এটা অডিটরি প্রসেসিং এর উপরে কাজ করছে, তার ক্ষেত্রে যেরকম আমি টেক্সটটা রিড করছি, একটা করে প্যারাগ্রাফ পড়ে আমি ওকে কোয়েশ্চেন করছি এন্ড হি হ্যাজ টু give me the answer. So একটাই resource, it is formed in such a different way that I can use it in different context. So মানে generally ওটাকে মানে আমার রিসোর্স গুলো ওই প্রত্যেকটা বাচ্চার জন্য the look of the resource changes. So secondary maybe the needs are same, but the way they see the resource, ওদের কাছে যে এন্ড প্রোডাক্টটা যাচ্ছে সেটা ইজ ভেরি ডিফারেন্ট। লাইক প্রাইমারি বাচ্চার জন্য যদি ছবি থাকে, সেকেন্ডারি বাচ্চার জন্য ছবি আছে কিন্তু টেক্সটের সাইজটা হয়তো একটু ছোট হয়ে গেল, মানে যতটা সেকেন্ডারি স্কুল এজ দেখতে লাগে। তো কারণ ভিজুয়াল থিং ম্যাটার্স, কারণ দে আর ইউজ টু পিপল ডিফারেন্সিয়েটিং ইট টু মেক ইট লুক ইজি ফর দেম, বাট দে ডোন্ট অ্যাপ্রিসিয়েট, স্পেশালি টিনেজার। আমি সেকেন্ডারিতে মেইনলি কাজ করেছি, সো দে লাইক টু বি লাইক আদার্স। তো ওদেরকে যদি একটু বড়, একটু বেশি বড়দের মতো দেখতে লাগছে করে, আই হোপ আমার কোনো বাচ্চা যেন না শোনে এটা, দেখতে লাগছে করে জিনিসটা প্রেজেন্ট করা যায়, তখন দেখছি ও আমি তাহলে একটা চ্যালেঞ্জ করছি। মানে আজকে যেরকম আমি একটা পার্টিকুলার এক্সারসাইজ করছিলাম অডিটরি প্রসেসিং এর উপরে, তো আমি ওখানে যে দেখো আগের দিন তুমি এত ভালো করেছিলে, আজকে কিন্তু আমি তোমাকে একটু চ্যালেঞ্জ দিচ্ছি, সো তোমাকে দেখি কিরকম ভালো করো। সো যেহেতু আমি একটা চ্যালেঞ্জ দিচ্ছি, ওকে একটু ডিফিকাল্ট করে দিচ্ছি বলেছি, হি ওয়াজ ভেরি এনথুজিয়াস্টিক। সো যে জন্য যখন ও জিনিসটাতে স্ট্রাগল করলো, হি ডিডন্ট সি ইট অ্যাজ স্ট্রাগলিং বিকজ অফ হিজ ডিফিকাল্টি, হি স ইট দ্যাট হি ইজ স্ট্রাগলিং বিকজ ওটা একটু ডিফিকাল্ট বলে। আমি তোকে একটু হায়ার ডিফিকাল্টি জিনিস দিয়েছি, লাইক সেন্স অফ অ্যাচিভমেন্ট। এক্স্যাক্টলি। সো তার মধ্যে যে যেটা করতে পেরেছে, হি স ইট অ্যাজ অ্যান অ্যাচিভমেন্ট, যে আমি ডিফিকাল্টও করতে পেরেছি। সো অ্যাজ আ টিচার আমার তোকে সব মানে আমি কি করাচ্ছি আমি জানি, but ওই যে sense of achievement, sense of I've done it, that gives them the boost to push them forward. So খুব ইন্টারেস্টিং লাগছে। আমি একটু ইন্টারাপ্ট করেই বলছি, খুব কাস্টমাইজড একটা মডিউল আমার মনে হলো, অ্যান্ড ভেরি অর্গানিক্যালি ডেভেলপড, যেই বাচ্চাটার জন্য যেটি দরকার। আমার তো অন্ধ, মানে যে মুহূর্তে মানে আমার রিসোর্স ডেভেলপ করা থাকে, আর অনেক সময় যেটা হয় যে কাজ করতে গিয়ে দেখলাম যে এটা তো কোনোভাবেই কাজ করবে না, তো তখন পুরো জিনিসটাকে ওই এখানে এক্সপিরিয়েন্সটা কাজে লাগে। ইউ ক্যান চেঞ্জ ইট কুইকলি and without making them feel চলো একটা আমরা এক্সারসাইজ করে নি। আজকে যেরকম একজন মানে ওয়াজ কমপ্লিটলি গোয়িং অফ দ্য ট্র্যাক, সেক্ষেত্রে তখন তাকে একটুখানি ওকে রাইট হ্যান্ড দিয়ে লেফট লেগটা ধরো, আমি জানি ওর কোঅর্ডিনেশনে ডিফিকাল্টি আছে, সো বাবা টেবিল থেকে উঠতে হচ্ছে, আমাকে রিড করতে হচ্ছে না, কিন্তু আমি ওকে কোঅর্ডিনেশনের গেম খেলালাম, বাট হি ওয়াজ হ্যাপি। তারপরে হি কেম ব্যাক অন ট্র্যাক, যে একটা ফান গেম হলো। তো ও আমাকে ইনস্ট্রাকশন দিল, আমি একটু ইচ্ছে করে ভুল করলাম, সেটাতে খুব মজা হলো আমাদের। বাট ওই যে ও আমাকে তার মধ্যে ইনস্ট্রাকশন দিতে শিখছে, যে আমি কি করতে চাইছি সেটা যে ও বুঝতে পেরেছে, যে ও একটা ইনস্ট্রাকশন, দ্যাট ইজ অলসো স্কিল সেট অন ডেভেলপিং দ্য এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ। সো দ্যাটস হাউ আই ডেভেলপ মাই টিচিং রিসোর্সেস। ভেরি ভেরি নাইস শ্রীপ্রিয়াদি, খুব ভালো লাগলো, অ্যান্ড এগেন ভেরি ক্রিয়েটিভ অ্যান্ড ভেরি ইনোভেটিভ। আমার তোমার সাথে এতক্ষণ ধরে এই ব্যাপারে আলোচনা করতে করতে একটা কোয়েশ্চেন ভীষণভাবে তোমাকে মনে হচ্ছে এক্ষুনি জিজ্ঞেস করি। তুমি ইউ আর ওয়ার্কিং অ্যাজ আ ডিরেক্টর অফ অ্যান অর্গানাইজেশন, আর তুমি মানুষ শ্রীপ্রিয়াদি যাকে আমরা চিনি, আর তুমি অ্যাজ আ ডিরেক্টর শ্রীপ্রিয়া ভৌমিক, তুমি নিজেকে কি করে সুইচ অন সুইচ অফ করো তোমার এই দুটো রোলে? প্রচন্ড ডিফিকাল্ট আমার পক্ষে করা, কারণ আমি এতটাই, আমি জানি না তুমি বুঝেছো কিনা, যে এতটাই প্যাশন দিয়ে কাজ করি যে মানে ওই কাজ থেকে মানে হ্যান্ডস অন কাজ থেকে বেরিয়ে এসে ডিরেক্টর মোডে গিয়ে ইনভয়েস পাঠানো, অর্ডার ট্র্যাক করা, তারপরে তোমার মার্কেটিং ইমেলস পাঠানো, ফলো আপ করা, ওগুলো না ক্রমশ হঠাৎ করে সেকেন্ডারি হতে শুরু করে। তখন ওই মানে থ্যাংক গড মানে আমার হাজবেন্ড আমাকে এই ব্যাপারে একটু তখন প্রচন্ড খিচখিচ খিচখিচ করে, যে করছো না তুমি এটা, and then I send the invoice. So I'm learning, it's a learning curve, but it's very different to put on that director hat on and hands on worker hand on, কারণ আমার ওই মানে আধ ঘন্টা পড়া 1 ঘন্টা পড়াবো বলে 1.5 ঘন্টা হয়ে যায়, কারণ আমি তার মাকে তখন বোঝাবার চেষ্টা করছি। সো এটার জন্য আবার আমি কি চার্জ করবো? সো এই জিনিসটা ইজ ভেরি ডিফিকাল্ট, বাট হোপফুলি উইথ টাইম আই
can't become better, but I need to work a bit harder on this. এখন আমি এই প্যাশনেট শ্রীপ্রিয়া দিকে জিজ্ঞেস করবো, তোমার পাস টাইম বলে কি কিছু আছে? আর যদি থাকে সেটা কি কি করো? আমার পাস টাইম হচ্ছে আমার মেয়ের সাথে টাইম স্পেন্ড করাটা একটা খুব ফেভারিট পাস টাইম। আর আমার অ্যাকচুয়ালি পাস টাইমে টিচিং রিসোর্স তৈরি করি আমি বসে বসে, টিচিং রিসোর্সেস তৈরি করি। আর একটা আমি বাবুয়ে কাজ করি, আই ডোন্ট নো, বাট দ্যাট ইজ সামথিং আই রিয়েলি এনজয় ডুইং। হচ্ছে আমার দুটো গেম আছে মোবাইলে, সেই দুটো গেম খেলি। দ্যাটস ওয়ান্ডারফুল। তুমি নিজের পছন্দ ভাবে চুজ করে নিয়েছো টু রিল্যাক্স অ্যান্ড আর মানে কারণ গল্পের বই পড়তাম, কিন্তু এখন ওই জুলিয়া ডোনাল্ডসনে আটকে গেছি না, আর তারপরে আর আশাপূর্ণা দেবী অব্দি আর পৌঁছতে পারছি না কিছু, তো ওইখানেই আটকে গেছে বই পড়ার হ্যাবিটটা। না, আমি একদম, আমরা কোথা দিয়ে যে সময় চলে গেল জাস্ট বুঝতে পারলাম না, বেশ শেষের দিকে চলে এসেছি। তোমাকে জিজ্ঞেস করবো, তোমার যদি 3টে উইশ করার সুযোগ পাও, কোন 3টে উইশ করবে? তিনটে বেশ কে করা দিল না কে দিল জানি না। কে দিয়ে, যদি ধরো মেবি ইউ নেভার নো, থিংস ক্যান কাম ট্রু। হয়তো এটা কেউ শুনলো, শুনে বললো যে, একজন বললো যে ওকে তথাস্তু, আই উইশ দ্যাট পারসন ইজ দেয়ার। আমার ফার্স্ট উইশ উড বি যে টু স্টার্ট মাই ওন সেট আপ ফর vocational and post 18 setup for adults with disability, যেখানে they are actually doing something, earning money and leading a completely independent life. That will be my first wish. Second wish was to be able to establish some sort of system where parents can come together, contribute and form a trust or something, so that they don't have to worry about what will happen to their child when they're not there. To find an answer to that, something which will be kind of a legacy. আর থার্ড উইশ হচ্ছে আমি একটুখানি মানে রিল্যাক্স করে সারা পৃথিবী ঘুরে বেড়াতে চাই টাইম নিয়ে। বিউটিফুল, ফিঙ্গার্স ক্রসড। যারা তোমার উইশ হলেও আমি খুশি। ডেফিনেটলি। যখন একদম শেষের দিকে চলেই এসেছি, তুমি আলাপি আশার ভিউয়ার্সদের কি বলতে চাইবে, কিছু যদি বলতে চাও? একটা জিনিস বলতে চাই যে if you see a child who is struggling, সে behavior wise হোক, learning wise হোক, in any form, be patient, try to ask why, be compassionate. আর ওই বাবা মাদেরকে না ওই বেশি কি বলবো যে আহারে উহুরে করার দরকার নেই। be their support system, be their strength, ওকে? আর মুখরোচক খবর না ব্যাপারটা। আর সেকেন্ডলি, আমরা যারা প্রফেশনাল এই ফিল্ডে কাজ করি না, আমাদেরকে খুব নোবেল কাজ করছি না, আমরা নোবেল কাজ করছি না, ইটস মাই প্রফেশন and we work to provide professional service to them and take the whole concept of charity, dan dhan, doya, ahare, uhure out of this whole special needs thing and treat them, give them the respect. If you're talking about an inclusive society, be the change, provide the inclusive society. Just dumping them in a classroom doesn't make anything inclusive, okay? Just be the change, support the change and make sure that you're there as a support. খুব খুব সুন্দর, ইউজফুল গাইডলাইন্স, খুব ডেফিনেটলি সবার খুব এটা হেল্পফুল হবে। তোমাকে একদম যখন শেষে চলেই এলাম, তখন একটা রিকোয়েস্ট রাখতেই পারি শ্রীপ্রিয়াদির কাছে, তাই তো? বলো। একটু একটু কিছু রিসাইট করে কিংবা কিছু একটু আমাদের জন্য, যদি, আমি জানি গাইতে পারি না, আমি বেসিক্যালি আর ডান্সার, কিন্তু নাচ করার তো কোনো সুযোগ থাকে না। এবার কবিতা বলতে বলেছো, সেটা আমাকে তাহলে ভাবতে হবে। আমার একটা কবিতা, যেটা আমার কবিতা গান আমার ইট ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট। আমি সেটা আমি কবিতাও পড়তে পারি না, বাট এটা আমার বলতে পারো যে এটা আমার প্রেয়ার বলো, এটা দিস ইজ সামথিং কবিগুরু রবীন্দ্রনাথের লেখা। ইটস নট বিকজ অফ দ্য ক্লিশেড বাঙালি থিং যে কিছু বলতে হবে রবীন্দ্রনাথ বলতে হবে, বাট ফ্রম দ্য ভেরি কোর অফ মাই হার্ট আমি যখন ঠাকুরের কাছে প্রে করি, বা যখনই ইফ আই নিড স্ট্রেংথ, দিস ইজ সামথিং দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং দ্যাট কামস টু মাই মাইন্ড। তো আমি সেটা তোমাকে পড়ে শোনাতে পারি, ইফ দ্যাটস ওকে। ডেফিনেটলি। ওকে, আমাকে এটা পড়তে হবে। সো, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিত্তে
নাই বা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়। সহায় মোর না যদি জোটে, নিজের বল না যেন টুটে। সংসার এতে ঘটিলে ক্ষতি, লোভিলে শুধু বঞ্চনা। নিজের মনে না যেন মানি ক্ষয়, আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। তরিতে পারি শকতি যেন রয়, আমার ভার লাঘব করি, নাই বা দিলে সান্ত্বনা। পহিতে পারি এমনই যেন হয়, নম্র শিরে সুখের দিনে, তোমারই মুখ লইব চিনে। দুঃখের রাতে নিখিল ধরা, যেদিন করে বাঞ্ছনা, তোমারে যেন না করি সংশয়। বিউটিফুল তৃপ্তিয়াদি, থ্যাংক ইউ সো মাচ। সত্যি আমাদের কোথাও গিয়ে স্ট্রেংথ দেয় এইরকম কবি গুরুর এরকম ক্রিয়েশন, আর এত সুন্দর করে তুমি পড়লে। খুব ভালো লাগলো আজকে আমাদের, তুমি আলাপি আসরকে সময় দিলে। আশা করছি আবার এরকম পাবো। আরো অনেক কিছু বাকি রয়ে গেল, তোমার মেথডস অ্যান্ড তোমার ইনোভেটিভ আইডিয়াস, সেগুলো নিয়ে আবার নিশ্চয়ই তোমাকে পাবো। থ্যাংক ইউ সো মাচ, আমার ভীষণ ভালো লাগলো। তুমি আমাকে খুব কিছু ভেরি ক্লোজ টু মাই হার্ট প্রচুর প্রশ্ন করলে। সো থ্যাংক ইউ। আর আর কোনো প্যারেন্ট বা কেউ যদি আমার সাথে কখনো কথা বলতে চায়, প্লিজ ফিল ফ্রি টু গেট ইন টাচ উইথ মি। আই এম অলওয়েজ দেয়ার টু হেল্প অ্যান্ড সাপোর্ট। সো ইয়া, থ্যাংক ইউ, খুব ভালো থেকো, স্টে সেফ অ্যান্ড স্টে ওয়েল। সেম টু ইউ। থ্যাংক ইউ। বাই। 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 অ্যান ইনসাইটফুল এপিসোড। আমি নিজে অনেক কিছু নতুন ভাবে জানলাম। কেমন লাগলো আপনাদের? নিশ্চয়ই জানাবেন। দেখতে থাকবেন আলাপি আসর। নেক্সট এপিসোডে নতুন একজন গেস্টকে নিয়ে আমি থাকবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।